এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ছাড়ো আমাকে। আবির আর একটু শক্ত করে চেপে ধরলো সুপ্তিকে, বলল, না ছাড়বো না। সুপ্তি বিষণ্ণ কণ্ঠে বলল, ছেড়েই তো এসেছিলে। তোমার কথা রাখতেই ছেড়ে এসেছিলাম। সুপ্তি আবিরের বুকের ভেতর মুখ গুজল, বলল, তুমি এমন কেন? কেমন আমি? সুপ্তি মুখ তুলে তাকালো, বলল, সবার সুখের কথা ভাবো, শুধু নিজের সুখের কথা ভাবো না। আবির সুপ্তিকে চট করে কোলে তুলে নিল, গাঢ় কণ্ঠে বলল, এখন থেকে ভাববো। সুপ্তি সন্দিহান কণ্ঠে বলল, সত্যি তো? 3 সত্যি। আবির আস্তে করে সুপ্তিকে শুইয়ে দিয়ে নিজেরও পাশে খুলো। তারপর সামান্য ঝুঁকে সুপ্তির মায়াবী মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। কাঁদতে কাঁদতে সুপ্তির চোখের কাজল লেপটে গেছে, সিঁদুরও কপালে চারপাশে লেপটে গেছে। ছলছল চোখ, গাল ভর্তি শুকনো জল চিকচিক করছে। আবির সুপ্তির কপালে গাঢ় চুমি এঁকে দিল। সুপ্তির কি হলো কে জানে, আবিরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, আবেগ ঘন কণ্ঠে বলল, কখনো আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না, আমি সহ্য করতে পারবো না। আবিরের চোখ দুটো ভিজে উঠল, বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। সুপ্তির হাতে হাত রেখে গাঢ় ও দৃঢ় কণ্ঠে বলল, সারা জীবন একে অপরের পরিপূরক হয়ে থাকবো আমরা। পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। দুজন কপতি যখন আবেগঘন মুহূর্তে ভালোবাসার সম্পর্কে একে অপরকে সারা জীবন বেঁধে রাখার অঙ্গীকার করছিল, তখন দূর আকাশে বসে থাকা ভাগ্যবিধাতা বোধহয় মুখ টিপে হাসছিল। কারণ দুজনের স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক শুরু হওয়ার অনেক আগেই কোনো এক বিষণ্ণ মুহূর্তে তাদের বিচ্ছেদের গল্পটা অদৃশ্য কালিতে স্পষ্ট করে লেখা হয়ে গিয়েছিল। 3 মাস পরের ঘটনা। বারটি ছিল রবিবারের বিষণ্ণ সন্ধ্যা। আকাশ অন্ধকার করে রাত নামার আগেই পুরো স্বর্ণছেরার মানুষের মুখে মুখে রটে গেল নিহারবাবুর ছোট মেয়ে দীপ্তির জামাই বড় মেয়ে সুপ্তিকে নিয়ে পালিয়ে গেছে। যাওয়ার আগে নাকি বড় মেয়েটা ঘটা করে চিঠিও লিখে রেখে গেছে। কিন্তু কি এমন লেখা আছে ওই চিঠিতে? আরও একটা ব্যাপার ঘটে গেছে, নিহারবাবুর ছোট মেয়েটি নাকি গর্ভবতী। 3 মাস যাবৎ পারিবারিক অশান্তির জন্য ছোট মেয়েটা বাপের বাড়িতেই পড়ে আছে। কেউ কৌতূহল নিয়ে কিছু জানতে চাইলেই এই বাড়ির মানুষগুলো কাউকে ভেতরের খবর বলে না, সবসময় লুকোছাপা করে যেত। অবশেষে আজ থলের বিড়াল বেরিয়ে এলো। আবির সুপ্তির লিখে রেখে যাওয়া চিঠিটা হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে। চিঠিটা একবার পড়েছে আবির, দ্বিতীয়বার আর পড়ার সাহস হয়নি। এখনও বুকের ভেতর অসম্ভব কাঁপছে, মনের ভেতর তোলপাড়, শরীরের ভেতর তীব্র জ্বলনি অনুভব করছে আবির। ইতিমধ্যে দীপ্তি সুপ্তির একটা লেখা বাংলা খাতায় এনে দিল। প্রত্যেকটা অক্ষর ধরে ধরে চিঠিটার সাথে মেলালো আবির। কোনো ভুল নেই, চিঠিটা একদম সুপ্তির হাতের লেখা চিঠি। সুপ্তি লিখে সামান্য বাঁকা করে, পেঁচিয়ে পেঁচিয়ে ছোট ছোট অক্ষরে, পুরো খাতা ভরাট করে। দেখতে বেশ লাগে। এত নিখুঁতভাবে আবিরকে ঠকাতে পারলো সুপ্তি? ওর একবারও বুক কাঁপলো না? তাহলে এতদিন মিথ্যে অভিনয় ছিল বুঝি? 4.5 মাস আবিরের সংসার করেছে সুপ্তি। কত সুখ দুঃখ, মান অভিমান, হাসি কান্না, ভালো লাগা ভালোবাসার গল্প ছিল ওদের। আবির তো কখনো সুপ্তিকে কোনো কিছুর অভাব রাখেনি। তাহলে কিসের লোভে সুপ্তি আজ ঘর ছাড়লো? টিরানি খবর পেয়ে রাতে রাতে স্বর্ণছেরায় ছুটে এসেছে। এই তো 2 দিন আগে ঘটা করে আবির সুপ্তিকে স্বর্ণছেরায় ঘুরতে পাঠালো। 2 দিনের ব্যবধানে নাকি সুপ্তি আবিরকে ফেলে সৌভিকের হাত ধরে পালিয়ে গেছে। এটা কি আদৌ সম্ভব? সুপ্তির মতো মেয়ে এই রকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে এটা কখনো কল্পনা করেছিল টিরানি? করেনি তো। বারবার কেন তার ভালো ছেলেটাই কষ্ট পায়? ভগবান কি আবিরের কপালে সুখ লিখে রাখেনি? আবির বাড়ির পরিবেশ থমথমে। আবির ড্রয়িং রুমে মাথা চেপে ধরে নিচু হয়ে চেয়ারে বসেছিল। মায়ের মলিন কণ্ঠ শুনে মুখ তুলে তাকালো। কি করুণ চাহনি। চিনারানি ছুটে এলো, আবিরের মুখোমুখি দাঁড়িয়ে কাঁধে এক হাত রাখলো, অস্পষ্ট স্বরে বলল, এসব কি শুনছি বাবা? আবির বসা অবস্থায় মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। অনেকক্ষণের আটকে রাখা কান্নাটা মায়ের স্নেহের স্পর্শ পেয়ে চোখের জল হয়ে বেরিয়ে যাচ্ছে। আবির ঠিক কবে পাগলের মতো হাউমাউ করে কেঁদেছিল তৃণারানীর মনে পড়ে না। বড় হওয়ার পর কখনো আবিরকে এতটা ভেঙে পড়তে দেখেনি তৃণারানী। ছেলেকে এতটা ব্যাকুল হয়ে কাঁদতে দেখে কষ্টে তৃণারানীর বুকটা ফেটে গেল। নিজেও ফুপিয়ে কেঁদে দিল। ছেলের মাথায় স্নেহের হাত বোলাতে বোলাতে বলল, শান্ত হ বাবা, তুই আমার ছেলে, তোকে এত ভেঙে পড়লে চলে? আবির ভেঙে আসা গলায় বলল,
কিসের কমতি রেখেছিলাম মা আমি ওকে? ও কেন আমাকে এইভাবে ছেড়ে গেল? আমি সহ্য করতে পারছি না মা, আমার বুকের ভেতর জ্বলে পুড়ে যাচ্ছে। এর থেকে ও আমাকে একটু বিষ খাইয়ে মেরে রেখে যেত। ওর সুখের জন্য আমি হাসতে হাসতে মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিতাম। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা, আমার সুপ্তিকেই লাগবে। ওকে প্লিজ এনে দাও তুমি। কাঁদে না বাবা, তোর কোথাও ভুল হচ্ছে না তো? আবিরের হাতে ধরে রাখা চিঠিটা তৃণারানীকে পড়তে দিল। তৃণারানী চোখের জল মুছে আবিরের পাশে বসলো। তারপর চিঠির ভাঁজ খুলে পড়তে আরম্ভ করলো। আবির, প্রথমে সরি তোমাকে ফেলে চলে যাওয়া। আমি জানি আমার উচিত হবে না, তবু উপায় নেই, কারণ তুমি আমার স্বপ্ন পুরুষ নও। আমি ভালোবাসি সৌভিককে। ঠিক তুমি যেমন এক দেখায় আমাকে ভালোবেসে ফেলেছো, আমিও তেমন সৌভিককে এক দেখায় ভালোবেসে ফেলেছি। ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে ওকে ভুলে যাব, আমি ব্যর্থ। দিন শেষে সৌভিককে এক সেকেন্ডের জন্য ভুলতে পারিনি। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা এত সহজে ভোলা যায় না আবির। তোমার সাথে দিনের পর দিন ভালোবাসার সুখে থাকার অভিনয় করে আমি বড্ড হাঁপিয়ে উঠেছিলাম। সিলেটের ওই রিসর্টে যখন প্রথম জানতে পারলাম সৌভিকও আমাকে ভালোবেসে ফেলেছে, তখন মনে মনে কী যে খুশি হয়েছিলাম আবির, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। সেদিন তুমি যদি ভুল করেও আমার চোখের দিকে গভীরভাবে এক পলক তাকাতে, ঠিকই আমার মনের ভেতর কী চলছে চট করেই ধরে ফেলতে পারতে। তোমার সাথে কাটানোর সময়গুলো সত্যি আমি বড্ড উপভোগ করেছি। তুমি একজন সুপুরুষ, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন পুরুষ তুমি। আফসোস, শুধু আমার স্বপ্ন পুরুষ হতেই দেরি করে ফেললে। তুমি শোরুমে চলে যাওয়ার পর প্রায়ই আমি সৌভিকের সাথে ফোনে যোগাযোগ করতাম। ওর প্রমোশনের জন্যই অপেক্ষা করছিলাম। কথা ছিল সৌভিকের প্রমোশন হয়ে গেলেই আমাকে নিয়ে যাবে। সুযোগটা যে এত তাড়াতাড়ি এসে যাবে আমি ভাবিইনি। সৌভিক ততটা খারাপ না আবির, আসলে ও আমাকে তোমার সাথে একদম সহ্য করতে পারতো না, তাই দীপ্তির সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিল। ছোটবেলা থেকেই আমার সব কিছু দীপ্তি নিয়ে নিত, না দিতে চাইলে জোর করেই নিত। আমার প্রথম প্রথম খুব মন খারাপ হতো, এখন সয়ে গেছে। কিন্তু ওর জীবনের সবচেয়ে দামি জিনিসটা যে না চাইতেই আমি সারা জীবনের জন্য পেয়ে যাব, স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি মন খারাপ করো না আবির, আমি মন ভরে আশীর্বাদ করি তুমি আমার থেকেও শতগুণ ভালো কাউকে পাবে। তার জীবনে তুমি সত্যিকারের দ্বিতীয় বসন্ত হয়ে আসবে। আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না। ভালো থেকো আবির। ইতি সৌভিকের শক্তি। পুরো চিঠিটা পড়তে গিয়ে রাগে দুঃখে ক্ষোভে তৃণারানীর শরীর জ্বলে গেল। দাঁতে দাঁত চেপে বলল, বেঈমান, স্বার্থপর, অকৃতজ্ঞ। সুবর্ণা রানী চোখের জল মুছে বলল, পর কখনো আপন হয় না। সুপ্তিকে আমি নিজের পেটের মেয়ের মতো আদর যত্ন দিয়ে পেলে পুষে বড় করেছি, অথচ মেয়েটা আমার পেটে ছুরি মেরে চলে গেল। দীপ্তির এখনো ছাড়াছাড়ি হয়নি। দীপ্তির পেটে ওই অমানুষটার বাচ্চা। মেয়েটা আবার অতি সুখে পাথর হয়ে গেছে। তৃণারানী বলল, খুনাক্ষরেও বোঝেনি মেয়েটার পেটে পেটে এত শয়তানি। কি ভালো মানুষের মুখোশ পরেই না থাকতো বেঈমানটা। আবির স্তব্ধ হয়ে বসে আছে, চোখের জল শুকিয়ে গেছে, মাথা এলোমেলো, নাজুক মন, অশান্ত হৃদয়। সুপ্তির আকস্মিক চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না। তৃণারানী ফোনে সৌভিকের মাকে ইচ্ছামতো বকলো, সব সম্পর্ক ছিন্ন করে ফোন রেখে দিল। সুমিত্রা নাকি জানতো না সৌভিক সুপ্তিকে নিয়ে পালিয়ে গেছে। তৃণারানীর মুখেই প্রথম শুনল। তৃণারানী বলল, জানবে কিভাবে? ছেলেটাকে তো মানুষ করতে পারোনি, তৈরি করেছ কুলাঙ্গার। ভালো মানুষের বাচ্চারা কখনো পরের বউ নিয়ে ভেগে যায় না। ছেলে ঠিক তোমার মতোই হয়েছে, অমানুষ, সাইকো একটা। দীপ্তির ভেতরে সৌভিকের জন্য কোনো শোকতাপ নেই, কষ্ট হচ্ছে দিদির জন্য। তার এত বুদ্ধিমতী বোনটা শেষে কিনা পচা শামুকে পা কাটলো। আহারে। আবিরটা চলে যেতে দীপ্তি ঘরে গিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ল। আবির দাদার হাউমাউ করে কান্না করার শব্দ দীপ্তি চোখে চোখে ভাসছে। না চাইতেও এক হাত পেটে চলে গেল। এই পেটের ভেতরে ওই কুলাঙ্গারের বাচ্চা একটু একটু করে বেড়ে উঠছে। সুবর্ণা রানী মেয়ের পাশে এসে বসলো, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, কি ভাবছিস মা? দীপ্তি পেটে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, খুব শীঘ্রই ডাক্তারের কাছে যাব মা, বাচ্চাটা রাখতে চাচ্ছি না। সেই বরং ভালো, শুধু শুধু আপদ রেখে কি করবি? সাইকোর বাচ্চা সাইকোই হবে। কথাটা শুনতে খারাপ শোনালো। সব বাচ্চা পুতাই বাবা মায়ের মতো হয় না, কিছু বাচ্চা ব্যতিক্রমও হয়। কিন্তু এই মুহূর্তে মায়ের সাথে তর্কে যেতে ইচ্ছে করছে না। আবির সুপ্তি বিহীন খালি ঘরে ঢুকতেই বুকটা হু হু করে উঠল। হতাশায় ঘিরে ধরল। এই ঘর, এই বিছানা, এই বেলকনি, সুপ্তির সাথে কত আবেগঘন ভালোবাসার চরম মুহূর্ত কাটিয়েছে আবির।
আজকের পর থেকেই ঘরে এসেই সুপ্তির স্নিগ্ধ মায়াবী মুখখানি আর দেখা হবে না। সুপ্তির সাথে মন খুলে কথা বলা হবে না। আবিরের চোখ দুটো ভিজে উঠল। ফ্লোরে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। শার্টের হাতায় চোখের জল মুছে বিড়বিড় করে বলল, নারী, তুমি ছলনাময়ী। এতটা নিষ্ঠুরভাবে না ঠকালে পারতে সুপ্তি। আমি তোমাকে ছাড়া ভালো নেই, একদম ভালো নেই। আমার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই অসহ্য ব্যথা, তীব্র দহন আমি এখন কাকে দেখাবো সুপ্তি? ভালো আর লাগে না, এত কেন মায়া? তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচব না। শেষে 4টে লাইন গুনগুন করে আওড়ালো আবির। গলায় সুর নেই। আবির উঠে দাঁড়ালো, ছুটে গিয়ে আলমারি থেকে সুপ্তির শাড়ি টেনে বের করলো। শাড়িটা বুকের ভেতর উন্মাদের মতো জড়িয়ে ধরে নাক দিয়ে সুপ্তির শরীরের মেয়েলি ঘ্রাণ টেনে নিল। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে, এই তো শাড়িতে আমার সুপ্তির শরীরের ঘ্রাণ লেগে আছে। আমি মন ভরে তোমার শরীরের ঘ্রাণ শুকছি, অথচ তোমাকে একটু ছুতে পারছি না কেন সুপ্তি? তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? কিসের কমতি রেখেছিলাম আমি তোমার? আবির দৌড়ে ব্যালকনিতে চলে গেল। টিয়া পাখির খাঁচাখানা শক্ত করে চেপে ধরে করুণ কণ্ঠে বলল, এই বিবিসি, এই তোকে আমি খাঁচায় বন্দি করে রাখি দেখে তুই আমাকে মনে মনে অভিশাপ দিয়েছিস, তাই না? আবির ব্যস্ত হাতে খাঁচা খুলতে খুলতে চোখের জল ফেলে বলল, আর রাখবো না বিবিসি, তোকে আমি চিরতরে মুক্তি দিয়ে দেব। আজকের পর থেকে তুই মনের সুখে আকাশে উঠবি, কেউ তোকে বাধা দেবে না। আমি যাকেই ভালোবেসে আটকে রাখতে চাই সেই আমাকে ছেড়ে পালিয়ে যায়। সত্যি আজ কি করেছে জানিস বিবিসি? আমাকে নিঃস্ব করে দিয়ে ওই সাইকো সৌভিক আছে না, আরে আমার ভাই, আমার ছোট ভাইয়ের সাথে পালিয়ে গেছে। সুপ্তি তো জানতো সৌভিক একটা খারাপ লোক, তারপরও কেন সৌভিকের হাত ধরেই পালিয়ে গেল বলতো? ওকে যদি জোর করে ধরে নিয়ে যেত, আমি এতক্ষণে পুরো পৃথিবী তোলপাড় করে ফেলতাম। সুপ্তিকে জোর করে নিয়ে যায়নি জানিস, সুপ্তি নিজের ইচ্ছেতেই চলে গেছে। আমার হাতে ধরে রাখা চিঠিটা দেখ, এই চিঠি সুপ্তির লেখা। আমি কতভাবে চিঠিটা মিলানোর চেষ্টা করলাম, শুধু একটাবার সুপ্তির হাতের লেখাটুকু ভুল প্রমাণ করতে। ভুল তো হলোই না। পাপড়ি চলে যাওয়ার সময় তো আমার এত কষ্ট লাগেনি রে, তাহলে সুপ্তির বেলায় এত কষ্ট লাগছে কেন? ভালোবাসি বলে বুঝি? বেঈমানটা আমার ভালোবাসা বুঝলই না। সত্যিকারের ভালোবাসা পায়ে ঠেলে ছুটে গেল মিথ্যা মরিচিকার পেছনে। একদিন বুঝবে, সেদিন না অনেক দেরি হয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার কি জানিস বিবিসি? ওর মনে সৌভিক প্রথম থেকে ঘাপটি মেরে বসেছিল। আমি না বুঝতেই পারিনি এত নিখুঁত ভালোবাসার অভিনয় করতো আমার সাথে। ওর ছলচাতুরি ধরবো কিভাবে? আমি ওকে বিশ্বাস করে বাজেভাবে ঠকে গেলাম রে। তোকে আমি আর আটকে রাখবো না বিবিসি, তুইও তোর আপন ঠিকানায় চলে যা। আবির চোখের জল মুছে জানালা খুলে টিয়া পাখিকে ছেড়ে দিল। টিয়া পাখি ডানা ঝাপটে আবিরের মন খারাপ, আবিরের মন খারাপ বলতে বলতে মুক্ত আকাশে উড়াল দিল। বন্দি জীবন থেকে মুক্তির স্বাদ পেতে কে না চায়, হোক মানুষ কিংবা পশু পাখি। বিবিসি চোখের আড়াল হতেই আবিরের বুকের ভেতর পুড়ে গেল। সেই ছোট্ট বিবিসিকে পেলে পুষে বড় করেছে আবির, সেই পাখিটাকে আজ কত সহজেই ছেড়ে দিল। নতুন গাছে ফুল এসেছে, টকটকে লাল রঙা গোলাপ ফুল। আবির ফুলের কাঁটা ছিঁড়ে হাতে ফুটিয়ে দিল। হাতে ফিনকি দিয়ে রক্ত বেরোলো। সুপ্তির চিঠিখানা মেলে ধরে রক্ত দিয়ে বড় বড় অক্ষরে সুপ্তির নাম লিখল আবির। হাতে চিনচিনে ব্যথা, মনের ব্যথা যেখানে পাহাড় সমান, শরীরের ব্যথা বোধহয় সেখানে বেমানান। চোখ দুটো বন্ধ করতে সুপ্তির হাসি হাসি মায়াবী মুখটা মানসপথে ভেসে উঠল। চোখ দুটো নেড়ে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, ছেড়েই যখন যাবে এতটা কাছে না আসলেও পারতে সুপ্তি। তোমার আমার বিচ্ছেদই যদি হওয়ার ছিল, মিলনটা এত মধুর না হলেও পারত। সুপ্তির যখন জ্ঞান ফিরল তখন মধ্যরাত। একটানা কতক্ষণ ঘুমিয়েছিল জানে না সত্যি, তবে মাথাটা খুব ছিমছিম করছে। অতিরিক্ত খিদেই পেটের নাড়িভুড়ি ছিঁড়ে যাবার অতিক্রম হয়েছে। চোখ ডলে আশেপাশে ভালো করে তাকালো সুপ্তি। এই ঘরটা অচেনা। আচ্ছা, ও এখন কোথায়? কয়টা বাজে? কতক্ষণই বা ঘুমিয়েছিল? আর আবির কোথায়? মাথাটা দুই হাতে চেপে ধরল সুপ্তি। কিছুই স্পষ্ট করে মনে পড়ছে না। হতে পারে অতিরিক্ত খিদেই বা ঘুমের জন্য মস্তিষ্ক সুস্থভাবে কাজ করছে না। এই ঘরটাও খুব অন্ধকার। গড়গড় শব্দ তুলে ফ্যান চলছে। ধীরে ধীরে চোখ বুঝল সুপ্তি। বিড়বিড় করে বার কয়েক আবিরকে ডাকলো। ধীরে ধীরে মনে পড়ে গেল বিকালের ঘটনা। দীপ্তির পেটে সৌভিকের বাচ্চা। এই কথাটা জানার পর আবেগের সাথে স্বর্ণ ছাড়াই গিয়েছিল সুপ্তি দীপ্তিকে দেখতে। দুদিন বেশ কাটলো। তৃতীয় দিন বিকালে প্রতিবেশী এক কাকির সাথে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল।
কাকা রাখতেই কাকে চলে গেল। বিকালের ঝিরিঝিরি বাতাসে একাকী হাঁটতে মন্দ লাগছিল না। এই রাস্তাটা পাকা হলেও খুব বেশি গাড়ি চলে না। বড় বড় গাছপালায় ঘেরা নির্জন রাস্তা। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে গিয়েছিল সুপ্তি। হঠাৎ একটা মাইক্রোবাস সুপ্তির সামনে এসে জোরে ব্রেক কষল। একটা মেয়ে মাথা বাড়িয়ে বড়টিয়া কোন দিক দিয়ে যেতে হয় বিনয়ের সাথে জিজ্ঞেস করলো। সুপ্তি মেয়েটার সাথে কথা বলতে বলতে হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠল। আস্তে আস্তে দু চোখ ঘুমে বুঝে এলো সুপ্তির। শত চেষ্টা করেও চোখ মেলে তাকিয়ে থাকতে পারল না। তারপর আর কিছুই মনে নেই। হুট করে বন্ধ ঘরের দরজা খুলে গেল। সুপ্তি খোলা দরজার দিকে তাকাতেই সৌভিককে দেখে চমকে উঠল। হতবাক হয়ে মুখে হাত চেপে ধরে বলল, আপনি? আবির কোথায়? সৌভিক ঘরে বড় লাইটটা জেলে দিয়ে কেমন করে যেন হাসলো। মাথা ঝাঁকিয়ে সুপ্তির খুব কাছে চলে এলো। মুখ বাড়িয়ে নাক দিয়ে টেনে নিল সুপ্তির শরীরের মেয়েলি মাতাল কলা ঘ্রাণ। আবেশে দু চোখ বুঝে গেল সৌভিকের। সুপ্তির সারা শরীর ঘৃণায় রিরি করে উঠল। সৌভিকের মতিগতি সুবিধার না। প্রচুর ভয় লাগছে সুপ্তির। সৌভিক খাবারের প্লেটটা সুপ্তির মুখের সামনে ধরে বলল, খেয়ে নাও সোনা, পুরো 2 দিন অজ্ঞান ছিলে তুমি, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। সুপ্তি রেগে গেল, চিৎকার করে বলল, আবির কোথায়? সৌভিকের মাথায় আগুন ধরে গেল। দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলল, আবির আবির আবির, কি এমন আছে ওর মাঝে? আর একবার যদি তোমার মুখে ওর নাম শুনি খুব খারাপ হয়ে যাবে সুপ্তি। 2 দিন অভুক্ত, গলায় দম নেই, তবুও জেদি কণ্ঠে তেজ দেখিয়ে বলল, 100 বার বলবো, কি করবেন আপনি? সৌভিকের ব্রহ্মতালে জ্বলে গেল। দাঁতে দাঁত চেপে বলল, দেখতে চাও কি করব? ওয়েট ওয়েট। সৌভিক সুপ্তির মুখের দিকে ভালো করে তাকালো। ধীরে ধীরে সুপ্তির দু চোখ বুজে আসছে। সেদিন লেকের পাড়ে হঠাৎ দেখে এই মায়াবী মুখটারই প্রেমেরই তো প্রথম পড়েছিল সৌভিক। সুপ্তির মাথায় আবিরের নামে রাঙানো সিঁদুর জলজল করছে। আশ্চর্য, 2 দিন আগের দেওয়া সিঁদুর এখনো একটুও মোছেনি। সৌভিকের ওই শীতের সিঁদুরটুকু সহ্য হলো না, শরীর জ্বলে গেল। চট করে সুপ্তিকে টেনে ধরে বিছানা থেকে নামালো। সুপ্তি ভাঙা গলায় যতটুকু জোর আছে সবটুকু দিয়ে চিৎকার করে উঠল। সৌভিক জানে এতে খুব মজা পেল। জোর করে পেছন থেকে সুপ্তির কোমর চেপে ধরে সুপ্তির মাথার সাথে নিজের মাথা টেকিয়ে ফিসফিস করে বলল, করো চিৎকার, যত খুশি চিৎকার করো। এই বাংলোর সবাই জানে তুমি আমার মানসিক ভারসাম্যহীন বউ। যতক্ষণ জেগে থাকো সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করা তোমার অভ্যেস। নতুন বাংলোতে আনার আগে তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে এনেছি। তুমি যতই মানুষকে সত্যিটা বলে বেড়াও সুপ্তি, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সৌভিকের নোংরা স্পর্শ সুপ্তির কোমরে বিছে পোকার মতো কিলবিল করছে। লজ্জায়, ঘৃণায়, ভয়ে, রাগে, দুঃখে মরে যেতে ইচ্ছে করলো সুপ্তির। জোরে জোরে শব্দ করে কাঁদতে লাগলো। সৌভিকের বাউডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পাগলের মতো ছটফট করলো। আফসোস, সৌভিক ভুলেও সুপ্তিকে ছাড়ল না। আরও জোরে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, কতদিন তোমাকে ভেবে ভেবে আমার রাতগুলো নির্ঘুম কেটেছে। তোমাকে যখন ওই আবিরের সাথে হেসে হেসে কথা বলতে দেখতাম আমার মাথায় আগুন ধরে যেত। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করত, বুকের ভেতর অসহ্য যন্ত্রণা করত। তোমাকে আমি সর্বোচ্চ সুখ দেব সুপ্তি, তবুও এক জীবন তুমি শুধু আমার হয়ে থেকো। সুপ্তি আশ্রে কামড়ে সৌভিককে নাজেহাল করে দিল। তবুও জানোয়ারটা সুপ্তিকে ছাড়ল না, জোকের মতো চেপে ধরে রইল। সুপ্তিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল সৌভিক। নিজেও সুপ্তির ওপরে চেপে বসল। সুপ্তির কোমল হাত দুটো মুচড়ে ধরে সুপ্তির চোখে চোখ রেখে বলল, কিসের এত অহংকার তোমার? জানোয়ার, ছাড় আমাকে। আবির জানতে পারলে তোকে মেরেই ফেলবে। আজকের পর থেকে আবির তোমাকে সারা জীবন ঘৃণা করেই বাঁচবে সুপ্তি। আমি সেই ব্যবস্থা করেই এসেছি। সুপ্তি দৃঢ় কণ্ঠে বলল, পাগলের সুখ মনে মনে। আবির আমাকে এতটাই ভালোবাসে, ও জীবনেও আমাকে অবিশ্বাস করবে না। সে জানে তার শক্তি তাকে জীবনেও ঠকাবে না। সৌভিক বাঁকা হেসে বলল, তাই নাকি? বাজি ধরবে? ছাড়, অধৈর্য হয়ে বলল, ছাড় আমাকে। ছাড়ার জন্য তো তোমাকে ধরিনি সুপ্তি। এই তুমি আবিরের নামে এখনো সিঁদুর পরে আছো কেন? সিঁদুর মুছো বলছি। ওয়েট, আমি মুছে দিচ্ছি। সুপ্তি আটকে উঠল, চিৎকার করে বলল, খবরদার শয়তান, তুই আমার সিঁথি স্পর্শ করবি না। সৌভিক সে কথা শুনল না। জোর করে হাত দিয়ে ঘষে ঘষে সুপ্তির সিঁথির সিঁদুর মুছে দিল। সুপ্তি পাগলের মতো কেঁদে বুক ভাসালো। সৌভিককে সাপ সাপান্ত করতে লাগলো। সৌভিকের তাতে কিছুই এলো গেল না। সুপ্তি বারবার ব্যাঘাত ঘটাচ্ছে দেখে সৌভিক বিরক্ত হয়ে সুপ্তির হাত দুটো শক্ত করে বেঁধে দিল। তারপর সাবান জলে সুপ্তির লাল রাঙা সিঁদুর রাঙা সিঁথি ধুয়ে দিল।
খানিক বাদে স্মৃতিটা ধবধবে সাদা হয়ে গেল। এতেও সবই ক্ষান্ত দিল না। ড্রয়ার থেকে ব্লেড এনে নিজের হাত কাটল। ফিনকি দিয়ে তীরের মতো রক্ত ছুটল। সেই লাল রঙা রক্ত দিয়ে জোর করে সুপ্তির সাদা সিথি রাঙালো। উত্তেজনায় সুপ্তির দম বন্ধ হয়ে এলো। এর থেকে মরে যাওয়া ঢের ভালো ছিল। অন্তত আবিরের বউ হয়ে মরতে পারত। সৌভিক সুপ্তির সারা সিথি নিজের রক্ত দিয়ে রাঙিয়ে দিয়ে রক্তমাখা হাত সুপ্তির কাপড়ের আঁচলে মুছতে মুছতে উন্মাদের মতো বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।